Hello dear students and my dear viewers, welcome you all to my YouTube channel English Hospital 24 and my Facebook page English Education. আজকে আমি এইচএসসি ইংলিশ গ্রামারের একটি টপিক রয়েছে ইউজ অফ ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস। কিছু ফ্রেজ দিয়ে এবং কিছু এটাকে আমরা বলে থাকি ওয়ার্ড, ফ্রেজেরও ব্যবহার হয় আবার ওয়ার্ডেরও ব্যবহার হয়। এটা হলো কোশ্চেন নাম্বার 3-তে থাকে সাধারণত। তো সেই কোশ্চেনটি ওখানে স্পেশাল কিছু ফ্রেজেস রয়েছে, স্পেশাল কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো তোমার জানা থাকলেই সবসময় ঘুরে ফিরে সেগুলোই আসে। তবে এগুলো যে এইচএসসি পরীক্ষায় শুধু আমরা বলবো তা নয়, অন্যান্য সকল পরীক্ষাতেও এগুলো আসতে দেখা যায়। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট এবং অন্যান্য যে চাকরির পরীক্ষাগুলো রয়েছে যেখানে এমসিকিউ টাইপের কোশ্চেন হয় সেখানে। সুতরাং আজকের লেসনটি সবার জন্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক। আমি এখানে দেখিয়ে দেবো যে কোন ফ্রেজেসগুলো তুমি জানলেই তোমার জন্য এনাফ এবং এগুলো থেকেই সবসময় তুমি পরীক্ষাতে কমন পাবে। তো এখানে আমি কিছু ফ্রেজেস লিখেছি, এগুলো সেন্টেন্সে ইউজ করে তোমাদেরকে দেখাবো। এখানে প্রথমেও রয়েছে সবচেয়ে বহুল ব্যবহৃত অ্যাজ ইফ অ্যাজ দো। অ্যাজ ইফ অ্যাজ দো শব্দের অর্থ হলো যেন। এটাকে আমরা সেন্টেন্সে এরকম প্রয়োগ করা হয় যে she speaks as if, এখানে যেটাই তোমার থাকুক অবশ্যই যে ক্লু দেওয়া থাকবে সেই ক্লুর মধ্যে যে কোনো একটি দেওয়া থাকবে, দুটোই একসাথে দেওয়া থাকবে না। she speak as if as though she were teacher like this, এরকম কোনো একটা সেন্টেন্স এখানে থাকবে। তো এটা দিয়ে বোঝানো হবে যেন, এটা একটা কল্পনা যে সে এমনভাবে কথা বলছে যেন একজন শিক্ষক, সে এমনভাবে কথা বলছে সে যেন একজন মেম্বার অফ পার্লামেন্ট, এরকম কথা। তো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট থাকতে পারে, আবার এখানে পাস্ট ইনডিফিনিট থাকতে পারে। তো সেখানে কিছু নিয়ম রয়েছে। যখন এখানে প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তখন এখানে থাকে পাস্ট ইনডিফিনিট, এখানে যখন পাস্ট ইনডিফিনিট থাকে তখন এখানে থাকে পাস্ট পারফেক্ট। তবে এখন এটা যে আমরা ব্যবহার করবো সেটা কি অনুযায়ী ব্যবহার করবো, অবশ্যই সেটা হচ্ছে ব্যবহারের ক্ষেত্রে তোমার অর্থ বুঝতে হবে। অ্যাজ ইফ অ্যাজ দো কখন ব্যবহৃত হবে? যখন কোনো কল্পনা বোঝাবে যে সে কথা বলছে যেন, বা সে এমনভাবে কথা বলছে যেন সে আকাশে উঠছে, লাইক দিস, এরকম কথা কল্পনা বোঝাবে, যেটা হওয়ার কথা নয়। সেরকম যদি কেউ কিছু কল্পনা করে বা সেভাবে কোনো কিছু যদি বোঝায় তখন। দেন নাম্বার 2, এটা হচ্ছে লেট অ্যালোন। লেট অ্যালোন হলো ভাবা যায় না। দ্যাট মিনস একটা সম্ভব নয় আর একটা করার কথা ভাবছে। যেমন আমরা অনেক সময় বলে থাকি যে তুমি পাস করতেই পারো না, পাস করার মতো তোমার প্রস্তুতি নেই, তুমি A+ নিয়ে ভাবছো। দ্যাট মিনস এটা ভাবা যায় না আসলে। এই ক্ষেত্রে আমরা লেট অ্যালোন ব্যবহার করতে পারি যে ইউ ক্যানট পাস লেট অ্যালোন A+, লেট অ্যালোন A+, যে তুমি পাস করতে পারছো না কিন্তু A+। ইউ ক্যানট গেট এ সিম্পল জব লেট অ্যালোন BCS, যে তুমি ছোট একটা চাকরি পাচ্ছ না কিন্তু তুমি ভাবছো BCS নিয়ে। এই ধরনের কথা প্রকাশ করতে লেট অ্যালোন ব্যবহৃত হয়। তারপর হচ্ছে নাম্বার 3তে তোমাদের যেটা রয়েছে হোয়াট ইফ। এখন এই হোয়াট ইফ বলতে আমরা সাধারণত যেটা বুঝে থাকি সেটা হলো যে এটা যদি হয় তাহলে কি হবে। আমরা যেমন বলি যে তুমি যদি এখন এই জায়গায় না আসতো তাহলে কি হতো, তুমি যদি এই কাজটা না করতে তাহলে কি হতো। তো সেক্ষেত্রে আমরা যে সেন্টেন্সগুলো ব্যবহার করে থাকি সেটা এরকমটা হতে পারে যে আই ডু নট রিড অ্যাটেন্টিভলি। তারপরে যেমন হোয়াট ইফ আই ফেল ইন দ্য এক্সাম, এরকম যদি কথা বলে থাকি, যেমন ইউ ডু নট স্টাডি রেগুলারলি, যে তুমি নিয়মিত পড়াশোনা করছো না। হোয়াট ইফ, এটা কিন্তু একটা সেন্টেন্সের শুরুতে ব্যবহৃত হয়ে থাকে। হোয়াট ইফ ইউ ফেল, কি হবে যদি তুমি ফেল করো। হোয়াট ইফ ইউ ফেল, কি হবে তুমি যদি ফেল করো, কি হবে যদি। এখন ইউজ করার ক্ষেত্রে আমরা যখন পরীক্ষা খাতা চেক করি সেখানে যেটা দেখে থাকি যে ইউজ করার ক্ষেত্রে শিক্ষার্থীদের ব্যবহার সঠিকভাবে ইউজ করতে পারছে না পারার কারণটা হলো এই যে ফ্রেজেসগুলো রয়েছে এগুলো তোমাদের অর্থটা জানা থাকে না, এবং এই শব্দটা বসানোর পরে তুমি পুরো সেন্টেন্সের একটা অর্থ সঠিকভাবে দাঁড় করাতে পারো না। যেমন এখানে যদি আমি লেট অ্যালোন লিখে দিই তাহলে কিন্তু হবে না, কারণ লেট অ্যালোনের পরে সাধারণত শুধু একটা নাম থাকে, আর
হোয়াট ইফ এটা কখন হবে দেখবে, কোশ্চেন হবে, কিন্তু তখন একটা প্রশ্ন তৈরি হবে। হোয়াট ইফ কি হবে, ইউ ফেল তুমি যদি ফেল করো। এগুলো ব্যবহারের সময় তোমাকে খেয়াল করতে হবে অর্থটা যাতে তুমি সঠিক, তুমি যেটা ব্যবহার করছো তাতে যাতে সঠিক একটা অর্থ আসে। তারপর হচ্ছে নাম্বার 4, হোয়াট ডাজ লুক লাইক। এটা বিভিন্ন বিভিন্ন নাম রয়েছে। হোয়াট ডাজ লুক লাইক, অথবা ফার্স্ট ইট লাইক, অথবা ফার্স্ট ড্যাশ লাইক। এটা হচ্ছে দেখতে কেমন, কারো অ্যাপিয়ারেন্স, কোনো কিছুর একটা চেহারা প্রকাশ করতে এই ফ্রেজটি ব্যবহৃত হয়। যেমন আমাদের অনেক সময় এরকম বলা হয়ে থাকে যে তুমি যদি এটা এই ড্রেসটি পরতে তাহলে তোমাকে দেখতে কেমন লাগতো, এ ধরনের কথা যদি বলা হয়। যে হচ্ছে নাম্বার 4, হোয়াট ডাজ দ্য ট্রি লুক লাইক। গাছটি দেখতে কেমন, হোয়াট ডাজ দ্য ট্রি লুক লাইক। কখন ডাজ হবে, যখন এখানে এই সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার আসবে তখন সেখানে ডাজ হবে। আবার যদি এখানে সাবজেক্ট প্লুরাল আসে অথবা সেকেন্ড পারসন আসে, ফার্স্ট পারসন আসে, তখন সেখানে আমরা ডু ব্যবহার করব। যেমন হোয়াট ডু ইউ লুক লাইক, হোয়াট ডু ইউ লুক লাইক, তোমাকে দেখতে কেমন লাগে বা কেমন লাগছে। এটা কিন্তু অনেক বেশি ব্যবহৃত, অনেক বেশি পরীক্ষাতে আসে। তবে খেয়াল করবে যখন এখানে ডাজ কখন আসবে সেটার ক্ষেত্রে অবশ্যই ডাজ ব্যবহার হবে না, ডু ব্যবহৃত হবে। সেটা ইট উইল ডিপেন্ড অন দ্য সাবজেক্ট, সাবজেক্ট কি আছে সেটার উপর নির্ভর করবে। তারপর হচ্ছে নাম্বার 5, উড রাদার। উড রাদার হচ্ছে বরং। আমরা অনেক সময় বলে থাকি এই কাজটার চেয়ে আমার বরং ওইটা করাই ভালো, আমার সায়েন্স পড়ার চেয়ে বরং বিজনেস স্টাডিজ পড়া ভালো, আমার রাজশাহী ইউনিভার্সিটি পড়ার চেয়ে বরং ঢাকা ইউনিভার্সিটিতে নর্মাল সাবজেক্টে পড়া ভালো। এই ধরনের কথা আমরা যে বলে থাকি সেগুলোর ক্ষেত্রে আমরা এই যে রেদার, উড রেদার আমরা ব্যবহার করে থাকি। যেমন এটা হচ্ছে নাম্বার 5, আই উড রেদার স্টাডি DU, আমার বরং ঢাকা ইউনিভার্সিটিতে পড়া ভালো। অনেকে আবার এরকম অনেককে বলতে শোনা যায় আই উড রাদার ডাই দেন বেগ, যে ভিক্ষা করার চেয়ে আমি মরে যাবো, এরকম অনেক সময় বলে থাকে। বরং বরং এটা করার চেয়ে এটা করা ভালো। যখন আমরা এরকম দুটোর মধ্যে তুলনা করে থাকি সেক্ষেত্রে দেন ব্যবহৃত হয়। যেমন আমি কিন্তু উপরেরটাতে কোনো কারোর সাথে তুলনা করিনি, সেক্ষেত্রে আমরা দেন ব্যবহার করিনি। যদি আমি ব্যবহার করতাম এরকম, আই উড রাদার স্টাডি DU দেন RU, রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ার চেয়ে আমার ডিউতে পড়া ভালো। এরকম যখন আমরা তুলনা করবো তখন সেক্ষেত্রে দেন ব্যবহার করবো। আর যদি তুলনা না করি তাহলে শুধু উড রাদার ব্যবহার করলেই চলবে। এখন এটা সেন্টেন্সের উপর ডিপেন্ড করবে। যদি দেখা যায় যে তুলনা বুঝেছ তখন আমরা উড রাদার ইউজ করবো, তুলনা না বুঝলে সেখানে আমরা শুধু উড রাদার পাবো। এখন কখন বুঝবো যে এটা উড রাদার হবে, যখন আমার বুঝাবে যে এটা করা ভালো, এইটা করা ভালো, বরং এটা করা আমার চেয়ে ভালো। এই বরং যখন বুঝাবে তখন আমরা সেখানে উইল ইউজ উড রাদার। তারপর হচ্ছে হ্যাড বেটার। নাম্বার 6, ইউ হ্যাড বেটার। এটার অর্থ হচ্ছে কিছু করা ভালো। ইউ হ্যাড বেটার গো নাও, তোমার এখন যাওয়াটা ভালো, তোমার এখন যাওয়া ভালো। দ্যাট মিনস এই কাজটা করা ভালো। যদি আমি এখন বলি ইউ হ্যাড বেটার ইট নাও, তোমার এখন খাওয়ার কাজটা করা ভালো। দ্যাট মিনস এই কাজটা করা ভালো। যে কোনো একটা কাজ করা বোঝাতে আমরা সেক্ষেত্রে এই হ্যাড বেটার ব্যবহার করে থাকি। এগুলো তুমি যদি বিগত বছরের যে বোর্ড কোশ্চেনগুলো রয়েছে সেগুলো অ্যানালাইসিস করো, সেগুলো যদি তুমি সব ভালোভাবে সলভ করে বুঝতে পারো, সলিউশন তোমার কাছে থাকে, তাহলে আমি মনে করি বিগত বছরে যেগুলো আসছে সেগুলোই কিন্তু সবসময় ঘুরে ফিরে আসে। তুমি সেই বোর্ড কোশ্চেনগুলো বারবার যদি সলভ করো, আমি তোমাকে নিশ্চিত করতে পারি যে সেগুলোই তুমি বেশি বেশি সবসময় কমন পাবে। দেন নাম্বার 7, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। অব্লিগেশন, এটা হচ্ছে বাধ্যবাধকতা বোঝাতে। অব্লিগেশন দ্যাট মিনস এটা আমার করতেই হবে, এটা আমাকে
এখানে আমার যেতেই হবে, দ্যাট মিনস এটা করতে যেতে আমি বাধ্য যখন, সেক্ষেত্রে হ্যাভ টু, হ্যাজ টু। তো হ্যাজ টু হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারের জন্য, আর হ্যাড টু হচ্ছে পাস্টের জন্য। যখন আমরা পাস্ট অতীতের কোনো অবলিগেশন বোঝাবো সেক্ষেত্রে হ্যাড টু ব্যবহার করবো। আর বর্তমানের যদি আমরা বুঝাই, বর্তমানে প্রেজেন্টের ক্ষেত্রে আমরা হ্যাভ টু ব্যবহার করব। যেমন আই হ্যাভ টু গো নাও, আমার এখন যাওয়া অনেক ভালো, তাহলে এটা আমরা কীভাবে বুঝবো? এরপরে এখানে বিয়ন থাকবে, ভার্বের বেস ফর্ম, শূন্যস্থানে যেখানে বুঝবো তারপরে দেখবে ভার্বটির বেস ফর্ম রয়েছে। তারপর হচ্ছে হি, থার্ড পারসন সিঙ্গুলার যখন থাকবে তখন হ্যাভ টু হবে না, তখন হ্যাজ টু। হি হ্যাজ টু স্টাডি, তাকে পড়াশোনা করতেই হয়, তাকে পড়াশোনা করতেই হয়। উই হ্যাড টু জয়েন দ্য পার্টি, আমাদেরকে পার্টিতে যোগদান করতেই হয়েছিল। উই হ্যাড টু জয়েন দ্য পার্টি, আমাদেরকে পার্টিতে যোগদান করতেই হয়েছিল। দ্যাট মিনস উই আর বাউন্ড, আমরা বাধ্য ছিলাম এই পার্টিতে যোগদান করার জন্য। নেক্সট হচ্ছে নাম্বার 8, বর্ন। এই বর্নের বিষয়টি কিন্তু একেবারে খুব সহজ, খুব ক্লিয়ার। জন্ম বোঝাতে এখানে সাল থাকবে অবশ্যই, অথবা স্থান বোঝাবে। যে 8 নম্বরে I was born in 1989 in suppose in রাজশাহী। তাহলে এখন আমরা বুঝবো কিভাবে যে এখানে বর্ন বসবে কিনা। এই সেন্টেন্সটি দিয়ে জন্ম বোঝাবে এবং এখানে সাধারণত সালের উল্লেখ করা থাকবে অথবা স্থানের উল্লেখ করা থাকবে। আই ওয়াজ বর্ন, এবং এখানে বিও থাকতে পারে, তোমার ব্র্যাকেটে যেখানে ক্লু দেওয়া থাকবে সেখানে বি থাকতে পারে। তো বি এর পরিবর্তে আমরা যেটা জানি ব্যবহার করি আমরা ওয়াজ, ওয়ার বা অ্যামিজার। কিন্তু যেহেতু এই জন্মগ্রহণ করাটা অতীতের ঘটনা, সেক্ষেত্রে ওই বি এর জায়গায় অ্যামিজার ব্যবহার না করে সেখানে ওয়াজ, ওয়ার ব্যবহার করা হয়। ইউ ওয়ার বর্ন, দে ওয়ার বর্ন, দের পরে কিন্তু সেখানে কখনই ওয়াজ হবে না। আমরা জানি ওয়াজ বসে সিঙ্গুলারের সময়, ওয়ার বসে প্লুরালের সময়। তাহলে এটা তুমি যে এখানে বর্ন হবে সেটা কিভাবে বুঝবে? যেখানে অবশ্যই সাল থাকবে উল্লেখ করে এবং একটা জন্মের কথা বোঝাবে। নেক্সট হচ্ছে নাম্বার 9, অ্যাজ সুন অ্যাজ অর্থ হলো যেই মাত্র, এবং অ্যাজ সুন অ্যাজের ক্ষেত্রে সাধারণত একই ধরনের টেন্স থাকে। অ্যাজ সুন অ্যাজ দিয়ে দুটো অংশ থাকে, যুক্ত করা হয়। যে as soon as I finished my job I came back। এখন এখানে যদি আমরা কাম ব্যাক লিখি তাহলে হবে না, বিকজ আওয়ার ফার্স্ট ক্লোজ ইজ হিয়ার পাস্ট টেন্স। প্রথমটা যদি পাস্ট টেন্স, পরেরটাতেও পাস্ট টেন্স লিখতে, সেজন্য বলা যায় সেম টেন্স। যদি এখানে প্রেজেন্ট থাকতো তাহলে ওখানে প্রেজেন্ট। তাহলে অ্যাজ সুন অ্যাজ দিয়ে সাধারণত প্রথম অংশটার উপরে জোর দেওয়া হয় বা প্রেশার দেওয়া হয় বা এমফাসিস করা হয়, বেশি ইম্পর্টেন্স প্রয়োগ করা হয়। অ্যাজ সুন অ্যাজ আই ফিনিশ মাই জব, যেই মাত্রই আমি আমার কাজ শেষ করেছিলাম, আই কেম ব্যাক, আমি ফিরে এসেছিলাম। দ্যাট মিনস কাজ শেষ না করে আমি ফিরে আসিনি, কাজ যখন শেষ হয়েছে তারপরে আমি সেখান থেকে ফিরে আসছি। দ্যাট মিনস আমার এই কাজ শেষ করাটার উপরে বেশি গুরুত্ব রয়েছে। এই কাজটি যদি আমি শেষ না করতাম তাহলে ফিরে আসতে পারতাম না। কাজ যেহেতু আমি শেষ করেছি সেই জন্য আমি ফিরে এসেছি। নেক্সটে আমরা যেটা দেখি নাম্বার 10। নাম্বার 10-এর এখানে অনেকগুলো বিষয় রয়েছে, অনেক কিছু আমরা এখানে দেখতে পারি। তার মধ্যে রয়েছে অ্যাজ লং অ্যাজ। তাহলে অ্যাজ লং অ্যাজ এর ক্ষেত্রে যতক্ষণ, মানে এটা সময় বোঝাবে, যতক্ষণ। তাহলে আই উইল ওয়েট, আমি অপেক্ষা করব যত সময়, অ্যাজ লং অ্যাজ আই ক্যান, অ্যাজ লং অ্যাজ আই ক্যান। তাহলে এখানে যদি এই উইল না থেকে পাস্ট টেন্স থাকতো, যে আই ওয়েটেড, আমি অপেক্ষা করেছিলাম, তাহলে আমরা এখানে কুড লিখতাম। দ্যাট মিনস অবশ্যই এখানে দুই অংশটাই পাস্ট টেন্স হতো তখন। প্রেজেন্ট টেন্স থাকলে প্রেজেন্ট, পাস্ট থাকলে পাস্ট। তারপর হচ্ছে অ্যাজ মাচ অ্যাজ, এটা হচ্ছে পরিমাণ, যে ইউ ক্যান টেক, তুমি নিতে পারো, অ্যাজ মাচ অ্যাজ ইউ নিড, তোমার যত প্রয়োজন ততই তুমি নিতে পারো। দ্যাট মিনস এখানে পরিমাণ বুঝিয়েছে অ্যাজ মাচ অ্যাজ। এখন আমরা কখন এই
এগুলো ব্যবহার করব। যে সেন্টেন্সের মধ্যে উপরে এই অ্যাজ মেনি অ্যাজ মাস অ্যাজ রয়েছে, তখন আমরা দেখব যেখানে পরিমাণ বোঝাবে, এবং আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে অ্যাজ মাস অ্যাজ ব্যবহৃত হয়, এবং অ্যাজ লং অ্যাজ ব্যবহৃত হবে সময়ের ক্ষেত্রে, সময় বোঝাতে। তারপর হচ্ছে অ্যাজ মেনি অ্যাজ, এটাও ওই এরকমই, আই বট অ্যাজ মেনি বুকস, মেনি হচ্ছে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, অ্যাজ আই কুড, আমি কিনেছিলাম যত বই আমি কিনতে পেরেছিলাম, অ্যাজ মেনি বুকস অ্যাজ আই কুড, যেহেতু এখানে আমি বট পাস্ট টেন্স ব্যবহার করছি সেজন্য এখানে কুড লিখেছি। তাহলে সংখ্যা বোঝাতে, অ্যাজ ফার অ্যাজ দূরত্ব বোঝাতে, যে হি ওয়েন্ট অ্যাজ ফার অ্যাজ হি ওয়ান্টেড, সে গিয়েছিল যত দূর সে চেয়েছিল, সে গিয়েছিল যত দূর সে চেয়েছিল, তত দূরই সে গিয়েছিল। দ্যাট মিনস দূরত্বটা বোঝাতে অ্যাজ ফার অ্যাজ। এবং অ্যাজ ফাস্ট অ্যাজ হচ্ছে গতি বোঝাতে, অ্যাজ ফাস্ট অ্যাজ গতি। তাহলে ইউ ক্যান ড্রাইভ, অ্যাজ ফাস্ট অ্যাজ ইউ নিড, তোমার যত প্রয়োজন, যত দ্রুত প্রয়োজন তত দ্রুত তুমি চালাতে পারো। দ্যাট মিনস এখানে হচ্ছে তোমার গতিটা বোঝাতে, যত গতি প্রয়োজন হয়, গাড়ি যত বেশি গতি প্রয়োজন হয় তত গতিতেই তুমি চালাতে পারো, নো প্রবলেম। বাট সেটা আসলে ভালো নয়, এটা হলো ক্ষতিকর। গাড়ি কখনোই বেশি গতিতে চালানো ঠিক নয়, যত গতি তত ঝুঁকি। দ্যাট মিনস যত বেশি দ্রুত গাড়ি চালাবে তত বেশি ঝুঁকি থাকবে, যত গতি ততই ক্ষতি। কারণ যদি তুমি অনেক বেশি গতি থাকে তাহলে সেই গাড়ি যদি ক্রাশ করে, অ্যাক্সিডেন্ট করে, তাহলে তত বেশি ক্ষতি হয়ে যাবে। নেক্সট হচ্ছে 11 নাম্বার ইন্ট্রোডাক্টরি। আমরা জানি আমাদের নাউন প্রোনাউনের ক্ষেত্রে দুটো ওয়ার্ড রয়েছে, তাদেরকে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট বলা হয়, কারণ এই দুটো হচ্ছে তৈরি করে আমাদেরকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হয়। আমরা জানি মানুষের ক্ষেত্রে আমরা মানুষের নাম ব্যবহার করতে পারি, তার পরিবর্তে প্রোনাউন ব্যবহার করতে পারি, পুরুষের ক্ষেত্রে হি ব্যবহার করতে পারি, নারীদের ক্ষেত্রে সি ব্যবহার করতে পারি। কিন্তু এই যে দুটো রয়েছে দেয়ার এবং ইট, এগুলো কিন্তু অবশ্যই আমরা নিজেরা তৈরি করে নিতে হবে। নিজেদের তৈরি করে জায়গা যখন প্রয়োজন তখন আমরা ব্যবহার করব, যখন প্রয়োজন নেই তখন ব্যবহার করার প্রয়োজন হয় না। তাহলে দেয়ার ব্যবহার করা হয় স্থান বোঝাতে বা কোনো কিছুর অবস্থান বোঝাতে। আমি যদি লিখি দেয়ার আর 2 কলেজেস হেয়ার, এখানে দুটো কলেজ আছে, তার মানে এই কলেজ দুটো অবস্থান বোঝাতে আমি এখানে দেয়ার ব্যবহার করছি। এখন দেয়ার কোন জায়গায় ব্যবহৃত হয় সেটা তোমার কিন্তু খেয়াল করতে হবে। দেয়ার সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় এবং সেটা ভার্বের আগে। ইটু ঠিক একই রকম, কিন্তু একটা বিষয় হচ্ছে দেয়ারের পরে সিঙ্গুলার ভার্ব হতে পারে, প্লুরাল ভার্ব হতে পারে। সেটা ডিপেন্ড করবে দেয়ার কোন নাউনের অবস্থান প্রকাশ করছে। যেহেতু সে এখানে দুটো কলেজের অবস্থান প্রকাশ করেছে, সুতরাং দুটো কলেজ হচ্ছে প্লুরাল, সুতরাং এখানে প্লুরাল ভার্ব বলছে। যদি এখানে আমি এ কলেজ লিখতাম তাহলে সিঙ্গুলার, তখন এখানে দেয়ার ইজ হতো, দেয়ার ইজ এ কলেজ হেয়ার। ইট সাধারণত ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট, এবং ইট হচ্ছে অব্যক্তি বা অপ্রাণীবাচক নাউনের, সিঙ্গুলার নাউনের পরিবর্তে বসে। যে ইট ইজ মাই চাইল্ডহুড কলেজ, এটা হচ্ছে আমার শৈশবের কলেজ। তাহলে ইট অব্যক্তিবাচক এবং সিঙ্গুলার নাউনের পরিবর্তে বসছে। ইট ইজ, কখনো প্লুরাল কাউকে নির্দেশ করতে ইট ব্যবহৃত হয়। দিজ আর ভেরি মাচ এক্সেপশনাল এবং ভেরি রেয়ার। তো ইট একেবারে সিঙ্গুলারের সময় বেশি ব্যবহৃত হয়, তবে অনেক সময় আছে যে কোনো একটা ক্লোজ থাকে, সেই ক্লোজটা যখন সাবজেক্ট হয় তখন তার পরিবর্তে আমরা কিন্তু ইট ব্যবহার করে থাকি। তো এইটা গেল অন্য একটা বিষয়, কিন্তু ইট সাধারণত সবসময় সিঙ্গুলার কোনো নাউনের পরিবর্তে বসে, এবং সেটা কোন সিঙ্গুলার নাউন, যে সিঙ্গুলার নাউনের কোনো প্রাণ নেই, দ্যাট মিনস সে পার্সন নয়, ব্যক্তি নয়, অব্যক্তিবাচক নাউনের পরিবর্তে বসে। আবার অপ্রাণীবাচক নাউনের পরিবর্তে, সিঙ্গুলার নাউনের পরিবর্তে আমরা ইট ব্যবহার করে থাকি। তাহলে ইট এবং দেয়ার হচ্ছে অবস্থান বোঝাতে, স্থান বোঝাতে, আর ইট হচ্ছে
ইট দিয়ে কোনো অব্যক্তিবাচক বা প্রাণীবাচক সিঙ্গুলার নাউনের পরিবর্তে ইট ব্যবহার করা হয়। এবং সে ইউজড টু 12 নম্বরে ইউজ টু সাধারণত অতীতের অভ্যাস বোঝাতে, যেমন আই ইউজড টু সুইম ইন দ্য পন্ড। এর অর্থ হচ্ছে অতীতে আমি প্রতিনিয়ত, দ্যাট মিনস অফেন, প্রায় আমার অভ্যাস ছিল এই পুকুরে সাঁতার কাটার। আই ইউজ টু সুইম ইন দ্য পন্ড, আমি পুকুরে সাঁতার কাটতাম বা আমি পুকুরে সাঁতার কাটতে অভ্যস্ত ছিলাম। আবার বর্তমানের অভ্যাস বুঝতেও ব্যবহৃত হয়, যেমন আই ইউজ টু স্পিক দ্য ট্রুথ, আমি সত্য কথা বলতে অভ্যস্ত। দ্যাট মিনস এটা আমার চিরন্তন সত্য একটা অভ্যাস, বর্তমানেও আমি এই সত্য কথাই বলছি। এটা হলো 12 নম্বরে। তো এই যে ফ্রেজেসগুলো আমি এখানে লিখেছি এগুলি কিন্তু সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। তারপরেও আরও কিছু যেগুলো আমি তোমাদেরকে এখন দেখাবো। তবে মনে রাখতে হবে এই ফ্রেজেসগুলো পড়ার সময় অবশ্যই তোমাকে এর অর্থটা বেশি মনে রাখতে হবে। এগুলো আমি যে অর্থগুলো এখানে লিখে দিয়েছি সেগুলো তোমরা অবশ্যই লিখে রাখবে, যাতে তোমার এই অর্থগুলো বারবার তুমি রিভাইজ দিতে পারো। এরপরেও আরও কিছু ফ্রেজেস আছে যেগুলো আমরা যদি জানতে পারি, যেগুলো আমাদের জানা যদি থাকে, তাহলে অবশ্যই পরীক্ষায় যেভাবেই আসুক আমরা সেগুলো সমাধান করতে পারবো। এরপরে যেগুলো বেশি আসে সেগুলোর মধ্যে কিছুই আমি দেখাবো। যেমন এটা রয়েছে যে ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম অর্থ এখনই সময়। দ্যাট মিনস এই সময়টা হওয়ার কথা ছিল আগে, কিন্তু সেটা অলরেডি হয়ে গিয়েছে। দ্যাট মিনস কাজটা হওয়ার কথা ছিল আগে, সময়টা প্রায় আমাদের হওয়ার আগেই হয়ে গেছে, টাইম ওভার, অতীতে হওয়ার কথা ছিল। সেই জন্য এর পরের অংশটি পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে। যেমন ইট ইজ হাই টাইম উই স্টাডিড সিরিয়াসলি, এখনই আমাদের ভালোভাবে সিরিয়াসলি পড়াশোনা করার এখনই সময়। তাহলে আমরা কীভাবে বুঝবো যে ইট ইজ হাই টাইম বসবে, মানে পরের অংশটি পাস্ট ইনডেফিনিট টেন্স থাকবে, তাহলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে একটি ইট ইজ হাই টাইম যুক্ত ক্লোজ। তাহলে আমরা যদি আর অনেক জায়গায় এই ইট ইজ হাই টাইমের ক্ষেত্রে শুধু ইট ইজ টাইমও থাকে, ইট ইজ শুধু টাইম, তাহলে এই শুধু টাইম এটার অর্থ এখনই সময়। এরপরে সাধারণত টু প্লাস ভি অন থাকে, এটা অর্থ এখনই সময়। কিন্তু যখন ইট ইজ হাই টাইম থাকছে তখন পরে পাস্ট ইনডেফিনিট টেন্স, আর যদি শুধু ইট ইজ টাইম থাকে তাহলে ইনফিনিটিভ। ইট ইজ টাইম টু স্টাডি, এখনই পড়াশোনার উপযুক্ত সময়। আবার ইট ইজ টাইমের পরে কখনো কোনো প্রোনাউনও ব্যবহার করা হতে পারে। ইট ইজ টাইম ফর আস টু স্টাডি, আমাদের জন্য পড়াশোনা এখনই সময়। ইট ইজ টাইম ফর দেম, ইট ইজ টাইম ফর বাংলাদেশ টু ওয়ার্ক ইউনাইটেডলি, ঐক্যবদ্ধভাবে কাজ করার বাংলাদেশের জন্য এখনই উপযুক্ত সময়। এই যে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম, এটা কিন্তু অনেক সময় এই পরীক্ষায় আসতে দেখা যায়। তবে মনে রাখতে হবে ইট ইজ হাই টাইমের পরে পাস্ট ইনডেফিনিট টেন্স, আর ইট ইজ টাইমের পরে আমরা সাধারণত ইনফিনিটিভ ক্লোজ ব্যবহার করে থাকি। ইনফিনিটিভ মানে হচ্ছে টু এর পরে আরেকটি ভার্বের প্রেজেন্ট ফর্ম। এরপরে যেটা আছে সেটা খুব বেশি আসতে দেখা যায় না, তারপরেও ইট ইজ অ্যাবাউট টাইম, এটাও অনেক সময় আসতে দেখা যায়। যেমন আমরা অনেক সময় বলে থাকি, তবে এই ক্ষেত্রেও অনেক সময় পাস্ট টেন্সই ব্যবহৃত হয়, যে ইটস অ্যাবাউট টাইম, তারপর হচ্ছে উই স্টাডিড সিরিয়াসলি। ইটস অ্যাবাউট টাইম উই স্টাডিড সিরিয়াসলি, অনেক বেশি আসে না, এটা খুব মাঝে মাঝে আসে, এই জন্য এটা আমরা খুব বেশি এটা এখানে গুরুত্ব দিলাম না। তারপরে যেটা আসতে দেখা যায় সবচেয়ে বেশি সেটা হচ্ছে উড ইউ মাইন্ড, এটা তোমার আসবেই, এটা সবসময় থাকে। কিছু যদি মনে না করেন,
বা কিছু কি মনে করবেন, কিছু কি মনে করবেন। এবার সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি থাকে। যেমন বাহিরে বৃষ্টি হচ্ছে, জানালাটা কি বন্ধ করে দিবেন? তাহলে উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো। যে আপনি যদি কিছু মনে না করেন তাহলে কি একটু জানালাটা বন্ধ করে দিবেন বা দরজাটা বন্ধ করে দিবেন। এটা হচ্ছে কোনো কিছু কি মনে করবেন বা যদি কিছু মনে না করেন। উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি, আপনি যদি কিছু মনে না করেন এক কাপ চা পান করবেন, কাপ চা পান, এই যে এগুলো। তাহলে তুমি কিভাবে বুঝবে? এরপরে এখানে শূন্যস্থান পরে ভার্বের সাথে আইএনজি থাকবে এবং শেষে কোশ্চেন থাকবে। এর আগেও কিন্তু এক জায়গায় কোশ্চেন ছিল, হোয়াট ইফ, হোয়াট ডাজ ইট লুক লাইক, ওইগুলো ক্ষেত্রে কোশ্চেন হয়। তবে এটার ক্ষেত্রে যে এখানে উড ইউ মাইন্ড হবে সেটা বোঝা যাবে, এরপরে একটা ভার্বের সাথে আইএনজি বসবে। কিন্তু হোয়াট ইফ এর সময় কিন্তু ভার্বের সাথে আইএনজি নেই। এরপরে যেটা আর একটা আছে রয়েছে, আসতে দেখা যায় আনলেস। আনলেস, তো আনলেসের আর একটা নামও রয়েছে, সেটা হচ্ছে ইফ নট, অর্থ হচ্ছে যদি না, যদি না। তাহলে এটা এরকম পরীক্ষায় আসতে দেখা যায় ইউ ক্যানট পাস আনলেস ইউ স্টাডি রেগুলারলি, ইউ স্টাডি রেগুলারলি। তাহলে এটা আমরা কীভাবে বুঝবো? আনলেস, আনলেসের ক্ষেত্রে সাধারণত পরের অংশটি অ্যাফার্মেটিভ থাকে। অ্যাফার্মেটিভ, ইউ ক্যানট পাস ইফ নট ইউ স্টাডি, এখানে যদি ইফ নট দেই তাও অ্যাফার্মেটিভ থাকবে। আনলেস দিলেও অ্যাফার্মেটিভ, ইফ নট দিলেও পরের অংশটি অ্যাফার্মেটিভ। তাহলে উড ইউ মাইন্ড গেল, তারপরে হচ্ছে আমরা আনলেস দেখলাম। এরপরে যেটা অনেক সময় আসতে দেখা যায় সেটা হচ্ছে আইদার অর নেইদার নর। তো যখন আমরা আইদার অর নেইদার নর কোনটা হবে সেটা বুঝবো। নরের সাথে হচ্ছে নেইদারের সম্পর্ক, আর আইদারের সাথে হচ্ছে পরের সম্পর্ক। এটা কিন্তু আমাদের বুঝতে হবে এবং খেয়াল রাখতে হবে যে আইদারের সাথে অরের সম্পর্ক এবং নেইদারের সাথে নরের সম্পর্ক। আইদার ডট ডট অর, আর একটা হচ্ছে নেইদার ডট ডট নর। হ্যাঁ, তাহলে এটা দিয়ে দুটোই বিকল্প বোঝায়। এটা হচ্ছে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে, আইদার অর হচ্ছে অ্যাফার্মেটিভ আর নেইদার নর হচ্ছে নেগেটিভ। আইদার ইউ অর ইউর ব্রাদার ক্যান গো নাও, তুমি অথবা তোমার ভাই যে কোনো একজন যেতে পারো। আইদার ইউ, নেইদার ইউ নর ইউর ব্রাদার ক্যান গো নাও, তোমার ভাইও এখন যেতে পারবে না, তুমিও যেতে পারবে না। এটা হচ্ছে আইদার অর এবং নেইদার নরের বিষয়ে। তারপরে যেটা সাধারণত আসতে দেখা যায়, এটা আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম সেখানে এই কোশ্চেনটি সর্বপ্রথম পেয়েছিলাম। সেটা হচ্ছে যত তত বোঝাতে দি প্লাস কম্পারেটিভ প্লাস দি প্লাস কম্পারেটিভ, যত তত। আমরা অনেক সময় বলে থাকি যত পড়বে ততই শিখবে, যত লিখবে ততই ভালো হবে। তাহলে সেই ক্ষেত্রে দা মোর ইউ রিড দা মোর, তখন দুই পাশে কম্পারেটিভ। আমরা জানি দি এর পরে সুপারলেটিভ হয়, যত তত বুঝাতে দি এর পরে কম্পারেটিভ হয়। দা মোর ইউ রিড দা মোর ইউ লার্ন, যতই পড়বে ততই শিখবে। এটা হচ্ছে পরীক্ষায় আসতে দেখা যায়। যখন তুমি দেখবে যে দি এর পরে দুই জায়গায় শূন্যস্থান রয়েছে তখন বুঝবে যে এখানে অবশ্যই কম্পারেটিভ দুই জায়গায় হবে, দ্য মোর দ্য মোর। আবার আমি মোর লিখছি, এখানে মোরের জায়গায় অন্যটা থাকতে পারে, যে দ্য বেটার দ্য বেটার, দ্য বোল্ডার দ্য বোল্ডার, এরকমও থাকতে পারে। দ্যাট মিনস যে দিয়ে পরে দুই জায়গায় কম্পারেটিভ। তারপরে যেটা কখনো কখনো আসে ক্যান নট বাট ক্যান নট হেল্প, খুব বেশি না অল্প, ক্যান নট বাট ক্যান নট হেল্প। আর একটা হচ্ছে অনেক বেশি আসতে দেখা যায়, সেটা হচ্ছে নো সুনার হ্যাড। এখানে অন্য ভার্ব বসে, এর সাথে পরে যে অংশটি থাকে সেই অংশের আগে দেন বসে।
আর একটা হচ্ছে হার্ডলি বা স্কেয়ার্সলি। স্কেয়ার্সলি হ্যাড বর্ণ যে ভার্ব, তখন এখানে হোয়েন অথবা বিফোরও হয় কখনো কখনো, তবে হোয়েন বেশি ব্যবহার হতে দেখা যায় বা হোয়েন বেশি ব্যবহৃত হতে দেখা যায়। তখন এখানে এই যখন হ্যাড যদি বসে তখন এখানে পাস্ট পারফেক্ট দেখবেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর তখন এখানে হলো পাস্ট ইনডেফিনিট টেন্স দ্বিতীয় অংশে, এখানেও পাস্ট ইনডেফিনিট টেন্স। যেমন নো সুনার হ্যাড আই সিন দ্য পুলিশ আই র্যান অ্যাওয়ে, পুলিশ দেখেই আমি দৌড়ে পালালাম, এ ধরনের সেন্টেন্স আসতে দেখা যায়। তারপর হচ্ছে আমাদের যেটা আরেকটা রয়েছে ইন কেস। ইন কেস অর্থ হচ্ছে যদি। আমরা অনেকে বলে ইন কেস যদি সে না আসলো, মানে ইন কেসও বলে আবার যদিও বলে। তো সেক্ষেত্রে জাস্ট কল মি ইন কেস ইউ ক্যানট কাম, যে অবশ্যই আমাকে সাথে সাথে কল দিবে যদি তুমি আসতে না পারো। তাহলে এই যদি যখন বোঝাবে সেক্ষেত্রে ইন কেস। আবার এই যদি দিয়ে তো আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্সও রয়েছে, ইফ। ইফ শুধু ইফ কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে শুধু কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আমার এই চ্যানেলে ভিডিও লেসন রয়েছে, যে কন্ডিশনাল সেন্টেন্স ইফ দিয়ে শুরু হয়, আবার হ্যাড দিয়েও শুরু হয়। শুধু ইফ দিয়ে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স হয়, আবার হ্যাড দিয়ে সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল সেন্টেন্স হয়। এই ক্ষেত্রে মনে রাখবে যে ইফ যখন শর্ত বোঝাবে তখন অবশ্যই সেখানে কন্ডিশনাল সেন্টেন্সে ইফ ব্যবহৃত হবে। ইফ ইউ স্টাডি অ্যাটেন্টিভলি ইউ ক্যান গেট GPA 5 or you can get A+. If you are prepared correctly or well or perfectly, you will get chance in Dhaka University. That means শর্ত বোঝাবে, তোমার একটার বিনিময়ে আর একটা হবে যখন, তখন সেটাকে আমরা শর্ত বলি। নেক্সট যেটা হচ্ছে আসতে দেখা যায় পরীক্ষাতে, সেটা হচ্ছে ইন অর্ডার। একটা পরীক্ষা আসতে বিগত দিনে অনেকবার আসছে, ইন অর্ডার টু অথবা ইন অর্ডার দ্যাট। তাহলে এটা হচ্ছে উদ্দেশ্য বোঝাতে। উদ্দেশ্য উদ্দেশ্য এটা হলো জন্য বোঝায়, জন্য। যেমন যেটা আমরা বলে থাকি যে আই গো টু মার্কেট ইন অর্ডার টু বাই এ বুক। আমি বাজারে যাই, উদ্দেশ্যটা হলো কি একটা বই কিনতে। ইন অর্ডার দ্যাট ওই একই রকম সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আবার প্রোভাইডিং বা প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, এই প্রোভাইডিং বা প্রোভাইডেড দ্যাটও কিন্তু এই যদি বুঝিয়ে থাকে। যেমন আই হেল্পড ইউ প্রোভাইডেড দ্যাট ইউ ওয়ান্টেড, যদি তুমি চাইতে আমি তোমাকে সাহায্য করতাম। এই যে এটা হচ্ছে এই ক্ষেত্রে যে আমরা যখন উদ্দেশ্য বোঝানোর ক্ষেত্রে এটা ব্যবহার করে থাকি। নেক্সট, এখন আমি এখানে কিন্তু যেগুলো বিগত বছরে আসছে সেগুলো আলোচনা করছি, তাছাড়া যেগুলো আসতে পারে অন্য পরীক্ষাগুলোর সময় সেগুলো একসাথে আলোচনা করে দিচ্ছি। তো সুতরাং তোমাদের অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। 23 নম্বরে আমরা যদি একটা দেখি, সেটা হচ্ছে হোয়াট ডু ইউ মিন। এটা 2-3 বার আসছে বিগত বছরের পরীক্ষায়। হোয়াট ডু ইউ মিন, তুমি কি বোঝাতে চাও। এবারে তুমি এখানে যে কোনো একটা কিছু লিখলে, কি বলতে চাও বা কি বোঝাতে চাও, কি বলতে বা বোঝাতে চাও। হোয়াট ডু ইউ মিন, হোয়াট ডু ইউ মিন বাই ডুইং দিস, এটা করে তুমি কি বোঝাতে চাও। হোয়াট ডু ইউ মিন বাই ড্রিঙ্কিং দিস, তুমি এটা পান করে কি বোঝাতে চাও। হোয়াট ডু ইউ মিন, তারপরে বাইং দিস কার, এই গাড়িটি কিনে তুমি কি বোঝাতে চাও। দ্যাট মিনস এরপরে যে কোনো একটা কিছু এখানে আমরা ব্যবহার করব, এবং সেটা আমরা ভার্বের সাথে আইনজি যুক্ত করেই ব্যবহার করবো, কারণ যেহেতু এই ডু ইউ মিন আরেকটা ভার্ব রয়েছে, সেটা ওখানে সেন্টেন্সে অবশ্যই তোমার এই পরের অংশে যে ভার্বটা দেওয়া থাকবে সেটা নন ফাইনাল আকারেই দেওয়া থাকবে এবং কোশ্চেন চিহ্ন দেওয়া থাকবে। তারপরে আর যেগুলো আসে
সেটা হচ্ছে সবচেয়ে বেশি আরেকটা, এটা হচ্ছে লেস্ট। এই লেস্টের অর্থ হচ্ছে যাতে না ভয় হয়। এটা আমি করছি যাতে না ভয় হবে, অন্য কিছু হয়ে যেতে পারে। তো এরকম একটা সেন্টেন্স যে আই স্টাডিড সিরিয়াসলি, আই স্টাডিড সিরিয়াসলি লেস্ট, যাতে না, তাহলে আমি পড়াশোনা করেছিলাম খুব সিরিয়াসলি, পড়াশোনা যদি না করতাম তাহলে যেটা হতো সেটা এখানে দেওয়া থাকবে, এবং সেই অংশে সাবজেক্টে মানে শুড বা মাইট থাকে। তাহলে আই শুড অথবা মাইট, আই মাইট ফেল, যে আমি সিরিয়াসলি পড়াশোনা করেছিলাম যাতে না আমি ফেল করি, কারণ যদি আমি সিরিয়াসলি পড়াশোনা না করতাম তাহলে ফেল করতে পারতাম। সেই জন্য এখানে ওই যে কথাটি আসবে সেটা হচ্ছে এই কাজটি আমি না করলে যা হতো সেটা এখানে দেওয়া থাকবে, এবং তার গঠনটা এরকমই দেওয়া থাকবে। সাবজেক্টে পরে শুড অথবা মাইট, এই শুড মাইট দেখেই তোমরা বুঝতে পারবে যে এখানে এই এই জায়গায় লেস্ট ব্যবহৃত হবে। তারপর আরেকটা রয়েছে যে হোয়াট ইজ দ্য ম্যাটার, এটাও কম আসছে যদিও। তারপর হলো আরেকটা আছে সো দ্যাট, সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট, ইন অর্ডার দ্যাট এটা অর্থ উদ্দেশ্য, এটা উদ্দেশ্য বোঝাতে বসে। আর একটা রয়েছে এরকম টু ডট ডট টু, এটা হচ্ছে এই টু এর সাথে এই টু এর সম্পর্ক, তার মাঝখানে যে কোনো একটা শব্দ থাকবে। তারপরে আর একটা রয়েছে সো ডট ডট দ্যাট, যদি তুমি দেখো সো দেয়া আছে এরপরে এখানে শূন্যস্থান দেওয়া আছে তখন বুঝবে এখানে সো ডট ডট এরপরে একটা দ্যাট বুঝবে। এটা অর্থ হলো পারি না, পারি না, এতই যে পারে না, এতই যে পারে না, এটার অর্থই একই, এতই যে পারে না। যে আই ওয়াজ সো বিজি দ্যাট আই কুডেন্ট অ্যাটেন্ড দ্য মিটিং, আমি এতই ব্যস্ত ছিলাম যে এই মিটিংয়ে অংশগ্রহণ করতে পারিনি। তারপরে আই এম টু বিজি টু জয়েন দ্য পার্টি, আমি এতই ব্যস্ত যে পার্টিতে যোগদান করতে পারি না। আই ওয়াজ টু বিজি টু জয়েন দ্য পার্টি, একই রকম থাকতে পারে, তবে খেয়াল রাখবে যে এই টু এর পরে এখানে অ্যাডজেক্টিভ, এখানে হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর এই সো এবং দ্যাটের মাঝখানে যেমন একটি শব্দ আর এরপরে যে অংশটি থাকবে সেখানে ক্যান নট কুড নট থাকবে, তখন বুঝবে যে এখানে সো এবং দ্যাট বসবে। আর সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাটের সময় কি এটা বুঝবে যে উদ্দেশ্য রয়েছে, যে আই ওয়েন্ট টু দ্য কলেজ ইন অর্ডার দ্যাট অথবা সো দ্যাট আই কুড গেইন নলেজ, যাতে আমি জ্ঞান অর্জন করতে পারতাম। এই ফ্রেজগুলো বেশি আসতে দেখা যায়। তারপরে আর সেরকম অনেক বেশি গুরুত্বপূর্ণ আর দেখা যায় না, তবে আরেকটা রয়েছে যেটা হলো ফিল লাইক, আই ফিল লাইক, এই ফিল লাইকের পরে নাউনও বসে, আর অনেক সময় ভার্বের সাথে আইনজি দিয়েও হয়। আই ফিল লাইক, আমি এটা করবো করবো ভাবছি, বা এটা আমার মনে চায়, এটা অর্থ হলো ফিল লাইক এটাই, যে আই ফিল লাইক সুইমিং, দ্যাট মিনস আমি সাঁতার কাটবো ভাবছি, আমার সাঁতার কাটতে মন চায়, আই ফিল লাইক সুইমিং। অথবা আই ফিল লাইক টি, আমি চা পান করবো ভাবছি, বা আমি চা পান করতে চাই, মন চায় আমার সেটা। তবে এই ফিল লাইকের পরে যখন কোনো ভার্ব ব্যবহার করি তখন সে ভার্বের সাথে আইনজি থাকে। তাহলে আই ফিল লাইক আমরা কীভাবে বুঝবো যেখানে ফিল লাইক বসবে, তখন এরপরে ভার্বটির সাথে আইনজি থাকবে। আই ফিল লাইক সুইমিং, আই ফিল লাইক ওয়াকিং, আই ফিল লাইক রানিং, আই ফিল লাইক আমরা বলতে পারি রাইটিং, আমি লিখবো ভাবছি বা লিখতে মন চায়। তো এই যে ফ্রেজেসগুলো আমি এখানে দেখিয়েছি এগুলোই কিন্তু সবসময় পরীক্ষায় আসতে দেখা যায়, এবং আমি এখানে সেন্টেন্সে প্রয়োগ করে দেখিয়েছি। আশা করছি তোমরা এগুলো বুঝতে পেরেছো, বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং বিগত বছরের যে প্রশ্নগুলো আমি এখানে সমাধান করে দিয়েছি একেবারে প্রত্যেকটি আলাদা আলাদা প্লেলিস্ট করা রয়েছে, সেগুলো থেকে তোমরা দেখবে। যদি কোথাও কোনো সমস্যা থাকে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করবে, এবং অন্যান্য যে গ্রুপ রয়েছে তোমাদের ফ্রেন্ডদের সাথে সেই গ্রুপগুলোতে এগুলো শেয়ার করবে যাতে অন্যরাও এখান থেকে শেখার সুযোগ পায়। আজকে এখানে শেষ করতে চাই। আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংকস টু অল।